আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর পল সায়েন্সের একদম ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। মজার ব্যাপার হলো, আমি অনার্সের যে পেপার পড়েছিলাম, আমাদের বিএ ফার্স্ট ইয়ারের পেপার, সেই পেপারে যে পল সায়েন্সের ফার্স্ট যে পেপারটা ছিল সেটা সেম, এটাই ছিল হচ্ছে তার ফার্স্ট চ্যাপ্টার। তো এটাও সেম, সেটাও সেম, এটা ক্লাস 11-এর, সেটা হচ্ছে আমাদের বিএ ফার্স্ট ইয়ারের। তো এতটাই একটু কঠিন হয়েছে, বাট ব্যাপারটা কিন্তু অতটাও কঠিন না, পড়লে তোমরা বুঝতে পারবে। যেমন এখানে বলা আছে, দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, সর্বজন গ্রাহ্য সংজ্ঞা। মানে রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু সংজ্ঞা নিয়ে বরাবরই একটা বিভিন্ন মতামত চলতে থাকে। যেমন রাষ্ট্রবিজ্ঞান কেউ বলে যে একটা সংজ্ঞা কেউ একটা দিল, অন্য একটা রাষ্ট্রবিজ্ঞানী এসে অন্য একটা সংজ্ঞা দিল। তো এইভাবে কিন্তু একটা মতের একটা মত অমত একটা জিনিস চলতেই থাকে। তো সেটা নিয়ে আমরা এখন পড়ব বিস্তারিত। তো মানব সমাজ ও মানব সভ্যতার ক্রমবিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ধ্যান ধারণারও পরিবর্তন সাধিত হয়েছে এবং হচ্ছে। তাই অদ্যাবধি রাষ্ট্রবিজ্ঞানের একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নির্দেশ করা সম্ভব হয়নি। বলছে মানব সমাজ মানে মানুষের যে সমাজ এবং মানব যে সভ্যতা, সেটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এজন্য রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু একটা পারফেক্ট যে সংজ্ঞা, সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি যেটা সর্বজন গ্রাহ্য হবে, মানে সবাই সেটা মানবে, এমন কোনো সংজ্ঞা কিন্তু এখনও পর্যন্ত সম্ভব হয়নি তৈরি করা। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এস.এল. ওয়াসবি বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভ্রান্তি ও মতপার্থক্য এবং এর পরিবর্তনশীল প্রকৃতি ও অনিশ্চিত আলোচনা ক্ষেত্রে সীমানা কোনো একটা নির্দিষ্ট সংজ্ঞাকে যথার্থ হতে দেয় না। বলছে রাষ্ট্রবিজ্ঞান এতটাই ভাস্ট সিলেবাস, কে বলেছেন? এস.এল. ওয়াসবি। তো রাষ্ট্রবিজ্ঞান এতটাই একটা বড় সিলেবাস যে এখানে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভ্রান্তি থাকে, কিছু কিছু জিনিস মানুষ ভুল বোঝে, কিছু কিছু জিনিস ঠিক বোঝে, এই নিয়ে একটা মতপার্থক্য থাকে। এবং এর পরিবর্তনশীল প্রকৃতি মানে রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তন হয়, মানে রাষ্ট্র কী হয়, রাষ্ট্র নিয়ম কানুন পরিবর্তন হয় কেন? কারণ ভোট আসে, নেতা পাল্টায়, অনেক কিছু হয় দেশে, তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের সব জিনিসের প্রভাবটা পড়ে। কারণ রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেখানে দেশের নেতা, দেশের ব্যবস্থা, দেশের সংবিধান সব কিছু নিয়ে একটা জিনিসটা একটু হাবিজাবি জিনিস হয়ে থাকে। তো সেই জিনিসটা বলতে যথার্থ কোনো সংজ্ঞা কিন্তু কেউ দিতে পারে না। অনুরূপভাবে জেলেনিক মন্তব্য করেছেন যে একটি সঠিক নামকরণের সমস্যা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের মতো অন্য কোনো বিজ্ঞান অতখানি বিব্রত নয়। বলছে একটা সঠিক যে নামকরণের সমস্যা চাই, মানে একটা সঠিক নামকরণের সমস্যা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের মতো অন্য কোনো বিজ্ঞান অতখানি বিব্রত নয়। মানে কি বলা হচ্ছে যে অন্য কোনো বিজ্ঞান, মানে যেমন ধরো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এরা কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের মতো যে নামকরণ নিয়ে এত ঝামেলা, যে একে রাষ্ট্রবিজ্ঞান আদৌ বলা যাবে কি না, মানে বিজ্ঞান কথাটা অ্যাড হবে কি না, তা নিয়ে এত কিন্তু যুক্তিতর্ক, এত কিছু অন্য বিজ্ঞানে দেখা যায় না। স্বাভাবিক কারণে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রদানের প্রয়াস পেয়েছেন। বলছে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দিক থেকে বিচার বিবেচনা করে প্রমাণ সপক্ষে, মানে প্রমাণ নিজের কথার সপক্ষে প্রমাণ দিয়ে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান রূপে প্রমাণ করেছে। অনেকে আবার বলছে রাষ্ট্রবিজ্ঞান নয়, এটা কোনো বিজ্ঞান নয়, এটা কোনো। তো তাই নিয়ে অনেকে যুক্তি আছে, মানে কেউ কেউ বিজ্ঞান বলেওছে, আবার কেউ কেউ বিজ্ঞান বলেওনি। তো এই নিয়ে একটা জিনিসটা হাবিজাবি হয়ে কিন্তু আসেই। এই সংজ্ঞাগুলিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। তো বলা যাচ্ছে যে এত রকমের যে সংজ্ঞা আছে সবকটা কিন্তু 3 ভাগে আমরা ভাগ করতে পারছি। একটা রাষ্ট্রকেন্দ্রিক, একটা অরাষ্ট্রকেন্দ্রিক এবং একটা মার্ক্সীয় সংজ্ঞা। তো প্রথমে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা নিয়ে আলোচনা করলে, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে সাধারণভাবে সনাতন বা সাবেকি সংজ্ঞা বলা হয়। সাবেকি মিন্স জিনিসটা অনেক পুরনো সংজ্ঞা, ঠিক আছে? সনাতন ধারণা অনুসারে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলী প্রভৃতি যে শাস্ত্রে আলোচিত হয় তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে অভিহিত করা হয়ে থাকে। তাহলে সাবেকি সংজ্ঞায় কী বলা হয়? যে রাষ্ট্রের উৎপত্তি মানে রাষ্ট্র কবে থেকে উৎপত্তি হয়েছে বা কীভাবে উৎপত্তি হয়েছে রাষ্ট্রের। প্রকৃতি মানে রাষ্ট্রটা কেমন। উদ্দেশ্য মানে রাষ্ট্রের উদ্দেশ্য কী। আর কার্যাবলী মানে রাষ্ট্রে কী কী কাজ হচ্ছে বা রাষ্ট্র কী কী কাজ করছে। প্রভৃতি যেই শাস্ত্রে আলোচিত হয়, মানে এই সব কিছু রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলী, এই 4টে জিনিস বা আরও কিছু জিনিস যেই শাস্ত্রে আলোচিত হবে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে অভিহিত করা কিন্তু যাবে। প্রখ্যাত রাষ্ট্রদার্শনিক ব্লুমসলি এর মতে যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং তার বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে। এবার ব্লুমসলি বলছে যে শাস্ত্রে রাষ্ট্রের ভিত্তি মানে রাষ্ট্রের যে ভিত সেটা, মৌলিক অবস্থা মানে মৌলিক যে মানুষের অধিকার থাকে এইসব নিয়ে, এবং প্রকৃতি মানে রাষ্ট্র কী করবে, আগের জন্য বলেছিল প্রকৃতি নিয়ে, এও বলছে প্রকৃতি নিয়ে, এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে, মানে রাষ্ট্রের বিভিন্ন রূপ নিয়ে, রাষ্ট্রের বিভিন্ন পরিবর্তন নিয়ে আলোচনা করবে, তাকেই আমরা রাষ্ট্রবিজ্ঞান বলবো। অধ্যাপক গার্নার বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান বলতে সেই শাস্ত্রটির কথা উল্লেখ করেছেন যে কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। মানে অধ্যাপক গার্নারের মতো অনেক কেউ বলেছে যে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই শাস্ত্র যে শুধুমাত্র রাষ্ট্র বা দেশকে নিয়েই কথা বলবে। অধ্যাপক গেটেল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কী ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান, মানে রাষ্ট্র আগে কী ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান, মানে কি তার ইতিহাস খুঁজে বার করতে হবে রাষ্ট্রের। বর্তমান রাষ্ট্র সম্পর্কে একটা বিশ্লেষণমূলক ব্যাখ্যা, মানে এখন রাষ্ট্র বা দেশটা কেমন আছে তা নিয়ে একটা ব্যাখ্যা দেবে, এবং ভবিষ্যৎ রাষ্ট্র কেমন হওয়া উচিত, মানে ভবিষ্যতে বা ফিউচারে আমাদের রাষ্ট্র কেমন হওয়া উচিত, সেই 3টে জিনিস নিয়ে
একটা শাস্ত্রে লেখা থাকবে, সেই শাস্ত্র হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান। মানে রাষ্ট্রের দেশের একটা ইতিহাস নিয়ে, দেশের ইতিহাস নিয়ে, দেশের বর্তমান অবস্থা নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে যেই শাস্ত্র কথা বলবে তাকে বলা হবে রাষ্ট্রবিজ্ঞান। এমনকি র্যাফেল প্রমুখ অনেক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী একথা মনে করেন যে রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্গত। এই পূর্বতন মতবাদ এখনও গ্রহণযোগ্য। বলছে যে সমস্ত বিষয় রাষ্ট্রকে কোনো একটাভাবে স্পর্শ করবে, মানে রাষ্ট্রের সঙ্গে কোনো একটাভাবে সম্পর্কিত থাকবে, তাকেই আমরা বলে দেবো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এটা বলেছে হচ্ছে রাফেল বা র্যাফেল। আবার পল জানে এর মতে কি, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে। মানে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ, মানে একটা সমাজবিজ্ঞানের অংশ কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। তো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি, মানে মৌলিক যে রাষ্ট্রের অধিকার থাকবে নাগরিকদের, সেই মৌলিক অধিকারগুলো নিয়ে এবং সরকারের বিভিন্ন নীতি নিয়ে আলোচনা করবে। সিলি, লিকক, ক্যাটলিন প্রমুখ অনুরূপ অভিমত ব্যক্ত করেছে। মানে এই পল জানের যেমন বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটা শাখা যা মৌলিক অধিকার নিয়ে এবং সরকারের নীতি নিয়ে আলোচনা করবে, তেমনই সিলি, লিলক, ক্যাটলিন প্রমুখ তার সঙ্গে কিন্তু সহমত। বার্জেসের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হলো কি, স্বাধীনতা এবং সার্বভৌমিকতার বিজ্ঞান। বোঝা গেল। তারপরে হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এতটা গেল রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, যেখানে রাষ্ট্র ছিল সব কিছুর কেন্দ্রে। এখানে হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক, যেখানে রাষ্ট্রের বাইরেও অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে হয়তো। গ্রাহাম ওয়ালস, আর্থার বেন্টলে, হ্যারল্ড লাসওয়েল, অ্যালান বল, ডেভিড ইস্টন প্রমুখ আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানের পূর্বোক্ত সংজ্ঞাগুলিকে সংকীর্ণতা দোষে দুষ্ট বলে অভিযোগ করেন। মানে এই যতজনের আমি নাম বললাম সবাই কিন্তু বলেছেন যে আগের যে সংজ্ঞাগুলো দেয়া হয়েছে সব কিছুতে কোথাও না কোথাও একটা কিন্তু ত্রুটি রয়েছে, সব কিছু ত্রুটিমুক্ত নয়। তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না। মানে আগে বলছিল কি রাষ্ট্র নিয়ে আলোচনা করে, রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। এখানে বলছে না, শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা কিন্তু করে না, সেই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতি নিয়ে আলোচনা করে। মানে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না, তার বাইরে কী নিয়ে আলোচনা করে, বেসরকারি প্রতিষ্ঠান, মানে দেশের মধ্যে অনেক তো সরকারি যেমন কোম্পানি থাকে তেমন বেসরকারি কোম্পানিও থাকে, তো তাদের নিয়ে আলোচনা করে। বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে, যেমন এখন বর্তমানে টিএমসি, কংগ্রেস, এদের নিয়ে আলোচনা করবে। কোনো গোষ্ঠী, কোনো একটা দল বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, কোনো একটা ব্যক্তি যেমন ধরো মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর নরেন্দ্র মোদী বা অমিত শাহ, এদের যে রাজনৈতিক আচার আচরণ, তারা রাজনৈতিকভাবে কী কী কাজ করছে সেই সব নিয়ে আলোচনা করবে। চাপ সৃষ্টিকারী যেসব গোষ্ঠী রয়েছে তাদের নিয়ে আলোচনা করবে, গোষ্ঠী মানে দল প্রভৃতি নিয়ে আলোচনা কিন্তু করবে। লাসওয়েলের মতে সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণের নামই হলো রাষ্ট্রবিজ্ঞান। এবার লাসওয়েল কী বলেছে, যে সমাজে যাদের প্রভাব রয়েছে এবং প্রভাবশালী যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের সম্পর্কে আলোচনা আর বিশ্লেষণের নামই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো রবার্ট ডালকে অনুসরণ করে বলা যায়, যখন সমাজস্থ কোনো ব্যক্তি এক মিনিট আমি খালি পৃষ্ঠাটা উল্টে নিই। তো রবার্ট ডালকে অনুসরণ করে আমরা কি বলতে পারছিলাম, যে যখন সমাজস্থ কোনো ব্যক্তি নিজে ইচ্ছানুসারে কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তখন পূর্বোক্ত ব্যক্তিকে প্রভাবশালী এবং তার ক্ষমতাকে প্রভাব বলে বর্ণনা করা যেতে পারে। এবার প্রভাবশালী ব্যক্তি কারা, মানে যদি সমাজের কোনো একটা ব্যক্তি কোনো ব্যক্তিকে দিয়ে নিজের ইচ্ছায় কোনো একটা কাজ করিয়ে নেয়, তখন পূর্বোক্ত ব্যক্তিকে প্রভাবশালী, মানে যে কাজটা করেছে, মানে যাকে দিয়ে কাজটা করিয়েছে, মানে যে কাজটা করিয়ে নিয়েছে তাকে বলা হচ্ছে প্রভাবশালী, আর তার ক্ষমতাকে বলা হচ্ছে প্রভাব, মানে সে যে ক্ষমতার বলে সেই কাজটা তাকে দিয়ে করাতে পেরেছে। বিভিন্ন ব্যক্তির প্রভাবের মধ্যে তুলনামূলক আলোচনা ছাড়া রাজনৈতিক জীবনের পর্যালোচনা করা সম্ভব নয় বলে তিনি মনে করেন। তিনি কি মনে করেন, যে কোনো ব্যক্তির প্রভাবের মধ্যে তুলনামূলক আলোচনা ছাড়া রাজনৈতিক জীবনের পর্যালোচনা করা সম্ভব নয়। তিনি ক্ষমতা, শাসন ও কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন। তিনি কি বলেছেন, মানে ওই কে বলেছেন, নামটা একবার দেখে নিই। এখানে বলেছেন হচ্ছে রবার্ট ডাল। তো রবার্ট ডাল কি বলেছেন, যে ক্ষমতা, শাসন ও কর্তৃত্ব, এই তিনটে জিনিসকে, মানে ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব, আচ্ছা ক্ষমতার কর্তৃত্ব বা ক্ষমতার শাসনকে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলেছে। মানে রাজনৈতিক আলোচনার প্রধান কী, ক্ষমতা এবং শাসন। অ্যালমন্ড ও পাওয়েলের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো অভিজ্ঞতাবাদী এমন একটা পাঠ্য বিষয় যা ক্ষমতার সমস্যা ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। মানে ক্ষমতার যে প্রক্রিয়াটা এবং ক্ষমতার যে সমস্যাগুলো আছে ক্ষমতার সাথে সাথে, আর ক্ষমতা প্রক্রিয়া মানে ক্ষমতা কোন কোন জায়গায় খাটানো হচ্ছে, কীভাবে খাটানো হচ্ছে, এই সব নিয়ে আলোচনা করে। কিন্তু ডেভিড ইস্টন রাষ্ট্র কিংবা ক্ষমতা কোনোটিকেই রাজনৈতিক অনুসন্ধানের বিষয়বস্তু বলে মনে করেন না। আবার ডেভিড ইস্টন বলছে যে রাষ্ট্র কিংবা ক্ষমতা কোনোটাই রাজনৈতিক অনুসন্ধানের বিষয়বস্তু হতে পারে না, মানে রাজনৈতিক বিষয়বস্তু হতে পারে না। তার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্বসম্পন্ন বরাদ্দের পাঠ, কারণ তা ক্ষমতার বন্টন ও প্রয়োগের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়।
কোনো মূল্যবান বস্তুর বণ্টন নিয়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে বিরোধ বাঁধলে প্রচলিত প্রথার ভিত্তিতে যখন সেই সব বিরোধের মীমাংসা করা সম্ভব হয় না, তখন সামাজিক কর্তৃত্বের সাহায্যে একটা নীতি প্রণয়ন করা হয়। বলছে কোনো একটা জিনিস নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে যখন ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হয়, তখন কিন্তু যখন নিজেরা নিয়ে মীমাংসা করতে পারছে না, তখন কিন্তু বাইরের সামাজিক কোনো কর্তৃত্বের সাহায্য লাগে। যেমন আমাদের পাড়ায় হয় না, কোনো কিছু ভাই ভাই বা জ্ঞাতি জ্ঞাতি যখন জায়গা নিয়ে কোনো সমস্যা হয়, তখন কী করে, মানুষ কাউন্সিলরকে ডেকে আনে বা কোনো নেতাকে ধরে আনে। তো এইসব হচ্ছে ব্যাপার। তো এখানে কী হচ্ছে, নিজেরা মিলে যদি মীমাংসা না করতে পারা যায়, তখন কিন্তু একটা সামাজিক কর্তৃত্বের সাহায্য লাগে। এই নীতি বা সিদ্ধান্তকে কর্তৃত্ব সম্পন্ন বলে বর্ণনা করা হয়ে থাকে। প্রয়োজন হলে সামাজিক কর্তৃত্ব বল প্রয়োগের মাধ্যমে নিজের সিদ্ধান্তকে কার্যকর করে। এবার যদি যে সামাজিক কর্তৃত্ব আছে সে বা কাউন্সিলর আছে বা নেতা আছে, সে যদি নিজে এসে কিছু করতে না পারে, তাহলে সে কী করবে, আইনি বল প্রয়োগ করবে তার। অ্যালান বলের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করবে। মানে মানুষের যে বিরোধ দেখা দিচ্ছে বা ঝামেলা হচ্ছে বা সেই ঝামেলার মীমাংসা করা হচ্ছে, এইসব নিয়ে আলোচনা করবে। সুতরাং ব্যাপক অর্থে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি বিষয় যা ক্ষমতা ও শাসন বা কর্তৃত্বের বন্ধনে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষের স্থায়ী একটা সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ে আলোচনা করে। মানে রাষ্ট্রবিজ্ঞান হলো ব্যাপক অর্থে রাষ্ট্রবিজ্ঞান, মানে রাষ্ট্রবিজ্ঞান হলো একটা বড় একটা সিলেবাস। তো তার মধ্যে এমন একটা বিষয় রাষ্ট্রবিজ্ঞান যা ক্ষমতা নিয়ে, শাসন নিয়ে বা এই শাসন বা শাসনের বন্ধনে আবদ্ধ মানুষ, মানে যারা এই শাসনের মধ্যে রয়েছে বা ক্ষমতা প্রয়োগ যাদের মধ্যে করা যাবে, তো সেই মানুষগুলো তাদের সঙ্গে মানুষের স্থায়ী একটা সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করে। মানে একটা ব্যবস্থা নিয়ে আলোচনা করে, যেই ব্যবস্থায় ক্ষমতা প্রয়োগ করতে পারবে একটা মানুষ, কাদের ওপর, সাধারণ মানুষের ওপর, এবং সাধারণ মানুষের সঙ্গে সেই মানুষটার যারা যে ক্ষমতা প্রয়োগ করতে পারবে, মানে কোনো নেতা, তাদের একটা সম্পর্ক থাকবে। এই সম্পর্ক নিয়ে আলোচনা করবে হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা, আলোচনা করবে এই রাজনৈতিক ব্যবস্থাকেই বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা বিষয়বস্তু। কিন্তু এরূপ ব্যাপক অর্থে প্রদত্ত রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা গ্রহণ করতে অনেকেই সম্মত নন। এবার আসি মার্ক্সীয় সংজ্ঞায়। মার্ক্সীয় রাজনীতিরও কেন্দ্রবিন্দু হলো বিরোধ ও দ্বন্দ্বের ধারণা। কিন্তু অমার্ক্সীয় রাষ্ট্রবিজ্ঞানীদের বিরোধ সম্পর্কিত ধারণার সঙ্গে মার্ক্সবাদীদের বিরোধ সম্পর্কিত ধারণার মৌলিক পার্থক্য রয়েছে। মার্ক্সীয় রাজনীতির কেন্দ্রবিন্দু, মানে যে মূল যে লক্ষ্যটা বা মূল যে জিনিসটা, সেটা হচ্ছে বিরোধ ও দ্বন্দ্বের ধারণা, মানে একটা ঝামেলার ধারণা। ঠিক আছে, বিরোধ মানে ঝামেলা, দ্বন্দ্ব মানেও ঝামেলা, ঝামেলার একটা ধারণা। কিন্তু অমার্ক্সীয় যে রাষ্ট্রবিজ্ঞানীদের বিরোধ সম্পর্কিত ধারণার সঙ্গে মার্ক্সবাদীদের বিরোধ সম্পর্কিত ধারণার মৌলিক পার্থক্য রয়েছে, মানে অল্প একটা পার্থক্য রয়েছে কাদের মধ্যে, অমার্ক্সীয় যারা রাষ্ট্রবিজ্ঞানী এবং মার্ক্সবাদী যারা, মানে মার্ক্সীয় যারা রাষ্ট্রবিজ্ঞানী, তাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। অমার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে বিভিন্ন সমস্যার মধ্যেই বিরোধের বীজ নিহিত থাকে। মানে তারা বলছে যে বিভিন্ন যে আছে সমস্যা আছে, তাদের মধ্যেই কিন্তু বিরোধের বীজ রয়েছে। তাই আপোষ মীমাংসার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বিরোধের অবসান ঘটবে বলে তাদের ধারণা। তারা মনে করে যে একটা আপোষের মাধ্যমে, বা একদল মেনে নেবে, একদল মানবে না, একদল যখন মেনে নেবে তখনই কিন্তু বিরোধের অবসান ঘটে যাবে। কিন্তু বিরোধ বা দ্বন্দ্বের অস্তিত্ব অনেক গভীরে নিহিত বলে মার্ক্সবাদীরা মনে করেন। এবার মার্ক্সবাদীরা কী ভাবেন, যে বিরোধের যে বীজটা সেটা অনেক ভেতর দিকে হয়ে রয়েছে, শুধুমাত্র মীমাংসার মাধ্যমে এটা মেটানো যাবে না। তাদের মতে প্রভুত্ব অধীনতার ব্যবস্থার মধ্যেই বিরোধের মূল কারণ লুকিয়ে থাকে। আপোষ মীমাংসার দ্বারা এর নিষ্পত্তি সম্ভব নয়। যেসব কারণে এই ব্যবস্থার উৎপত্তি ঘটেছে সেগুলো সম্পূর্ণ রূপান্তর ছাড়া কখনোই বিরোধের অবসান করতে পারে না। বলা হচ্ছে, তারা বলছে যে প্রভুত্ব অধীনতা, মানে একদল মানে নেতার মতো রয়েছে, একদল নেতা নয়, সাধারণ রয়েছে। তো যে দল নেতা রয়েছে তারা হচ্ছে প্রভু, মানে তারা হচ্ছে যারা সাধারণ মানুষ তাদের উপরে রয়েছে। তো এর জন্যই বিরোধ হচ্ছে, এবং এই জিনিসটা সম্পূর্ণ যতক্ষণ না টোটালি রূপান্তর হয়ে যাবে, টোটালি চেঞ্জ হয়ে যাবে, ততদিন কিন্তু এই যে বিরোধের কোনো অবসান ঘটবে না, শুধুমাত্র মীমাংসার মাধ্যমে ঘটবে না। এবার সর্বোচ্চ একটা, এতক্ষণ যে সংজ্ঞাগুলো পড়লাম সেগুলো সবাই কেউ মেনেছে, কেউ মানেনি। এবার একটা সংজ্ঞা বলবো যেটা সবাই মেনেছে, এবং এটাই কিন্তু তোমরা সংজ্ঞায় লিখবে। পরিশেষে বলা যেতে পারে যে 20 ও 21 শতকে জাতীয় ও আন্তর্জাতিক যে গতি প্রকৃতির বিশেষ পরিবর্তন সাধিত হওয়ায় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর পরিধি কিন্তু ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। মানে যে 20 বা 21 শতকে আন্তর্জাতিক মানে কি দেশের বাইরে, দেশের ভেতরে এত রকমের পরিবর্তন হয়েছে, যাতে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলো মানে অটোমেটিক বেড়েই যাচ্ছে এবং আরও বাড়তেই চলেছে। তো এর জন্য এর যে সঠিকভাবে কোনো একটা বিষয়বস্তু নির্ধারণ করা সম্ভব হয়নি। এই নতুন রাজনৈতিক পরিস্থিতির দিকে দৃষ্টি রেখে আমরা রাষ্ট্রবিজ্ঞানের মোটামুটি একটা সংজ্ঞা ধরে নিতে পারি। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে ও বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। মানে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটা শাখা যা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে, মানে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে কিসের, রাষ্ট্রের তত্ত্বগুলো নিয়ে, মানে রাষ্ট্রের বিভিন্ন থিওরি নিয়ে, বিভিন্ন সংগঠন বা দল নিয়ে, শাসন প্রণালী মানে কোন দল কীভাবে শাসন করছে, বা কোন মন্ত্রী কোন
কোন মন্ত্রী কোন নেতা কীভাবে কী করছে, ও তার আন্তর্জাতিক সম্পর্ক মানে সেই দেশের সাথে বা সেই রাষ্ট্রের সাথে বাইরের দেশের বা বাইরের দেশগুলোর কেমন সম্পর্ক রয়েছে তা নিয়ে বিশ্লেষণ করবে। আন্তর্জাতিক আইন মানে দেশের বাইরেকার যে আইনগুলো আছে তা নিয়ে আলোচনা করবে। সংগঠন নিয়ে দেশের বাইরেকার বিভিন্ন সংগঠন নিয়ে আলোচনা করবে, বিভিন্ন দল নিয়ে আলোচনা করবে ইত্যাদি সম্পর্কে, এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করবে। মানে রাজনৈতিক যে সমস্ত দল যে সমস্ত ব্যবস্থা এনেছে তাদের তুলনা করবে, কোনটা যেটা ভালো হবে সেটা ভালো বলবে, যেটা খারাপ হবে সেটা খারাপ বলবে, এবং তাদের একটা মূল্যায়ন করবে, মানে একটা জিনিসটার একটা মানে একটা রিভিউ দেবে হিসাব মতো, যে কোনো একটা ব্যবস্থার সেটা একটা রিভিউ দেবে, সমালোচনা করবে, রিভিউ দেবে, এইসব জিনিস করবে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো এটাই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার খাতায় যখন ছোটো কোশ্চেন যদি পড়ে যে রাষ্ট্রবিজ্ঞান কী বা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, তখন কিন্তু এখান থেকে এতটা লিখে দিলেই মোটামুটি একটা নাম্বার পাবে। আর যদি বড় করে পড়ে তাহলে কিন্তু তোমাদের এই যে আমি এখান থেকে পড়ালাম আজকে এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, এই পুরোটা কিন্তু তোমাদের পুরো প্যাসেজটা লিখতে হবে। আমি রিডিং এজন্যই ধরে পড়াচ্ছি, কারণ তোমাদের এবারে সিলেবাসটা পুরোটাই কিন্তু আন্দাজে এখন হবে, কারণ তোমাদের এখন এমসিকিউ 40 নম্বর হবে ফার্স্ট কী বলে সেমিস্টারটা। আর এই সিস্টেমটা এবারে যেহেতু পুরোপুরিই নতুন ইন্ট্রোডিউস হয়েছে, তাই জন্য যে কেউ যদি বলে সে আন্দাজেই বলছে যে কী করবে কী করবে। তো আমার যেটা মতে বলে সেটা হচ্ছে তুমি রিডিং পড়ো, খুঁটিয়ে পড়ো, এবং পাশে একটা নোটবুক নিয়ে নেবে, একটু নোট বানিয়ে নেবে, আমি পরে গিয়ে নোটও তোমাদের দেবো। তো সেই নোটসগুলো পড়বে, তোমরা নিজেরাও নোট বানাবে। তো নিজে নোট বানানো সব থেকে বেস্ট। আর নিজে যদি আমার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো লাইন ধরে ধরে, আর একটা লাইন না বাদ দাও, এবং প্রত্যেকটা যদি একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু এমসিকিউ তোমরা কমন পেয়েও যাবে, আর এমসিকিউ তোমরা পেরেও যাবে, আর ভালো রেজাল্ট হয়েও যাবে। তো আমি সাজেস্ট করবো যে রিডিং পড়ো, যত সুন্দর করে পারবে রিডিং পড়ো, আর তাতেই আমি তোমাদের হেল্প করতে পারি। এমন ভিডিও আরও দেখার জন্য একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এরপরে কিন্তু ইংরেজির ভিডিও আসবে, আর পল সায়েন্সেরও আরও নতুন নতুন ভিডিও আসবে কিন্তু। স্টে টিউনড, আর ভালো থেকো সবাই।